ঢাকার চারপাশে 110 কিলোমিটারে চলবে ওয়াটার বাস সহ নৌ পরিবহন। দ্রুত নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। আবারও বাড়ল এলপিজির দাম। গ্যাস সংকটে ঘরে বাইরে বেগতিক অবস্থা। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাতে নাতে অনিয়ম ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে তাৎক্ষণিক সাসপেন্ডের নির্দেশ। দেশে আর কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামাত আমিরের। বললেন, রাজনৈতিক মাসুল দিতে হবে বৈষম্যমূলক আচরণকারীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালু সহ নৌপথ সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নদী যাতে দূষণমুক্ত থাকে সে বিষয়ে দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠক হয়। পরে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকার চারপাশে 4টি নদীতে নৌযান চলাচল নিশ্চিতে কাজ করছে সরকার। 424টি জায়গায় বর্জ্য অপসারণের পর দূষণমুক্ত করে নৌপথে অবাধে চলাচল নিশ্চিতের পরিকল্পনা রয়েছে সরকারের। এর 2 মাস পরে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। চারপাশের নদীকে দূষণমুক্ত করতে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ মাত্র 4 থেকে 5 ফিট উঁচু, তো সেখান দিয়ে তো ওয়াটার বাস চলতে পারবে না। তখন আমরা চিন্তা করেছি রোডের যে সমস্ত ব্রিজ আছে সেটা আমরা উঁচু করতে পারবো, সেই পরিকল্পনা আমরা নিব। কিন্তু রেল ব্রিজ তো আপনি উঁচু করতে পারছেন না, আর উঁচু করতে যে ব্যয় আর যত দূর থেকে তার অ্যালাইনমেন্টটা আনতে হয় সেটা বান্ধব হবে না। যার ফলে আমরা চিন্তা করেছি যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। এর ফলে বেসরকারি খাতে 12 কেজির একটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1598 টাকা, যা এতদিন ছিল 1528 টাকা। রবিবার বিআরসি এই সংক্রান্ত পৃথক আদেশ ও প্রেস বিজ্ঞপ্তি জারি করে। নতুন এই আদেশ আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী 5.5 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 732 টাকা, 12.5 কেজির সিলিন্ডার 1664 টাকা, 15 কেজির সিলিন্ডার 1997 টাকা, 16 কেজির সিলিন্ডার 2130 টাকা এবং 18 কেজির সিলিন্ডার 2397 টাকায় বিক্রি হবে। সিলিন্ডার গ্যাসের পাশাপাশি রেটিকুলেটেড ও অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। গ্যাস সংকটে একদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সব মিলিয়ে অবস্থা বেগতিক। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আবার গ্যাসের স্বল্প চাপে রান্না নিয়ে ভোগান্তিতে রাজধানীর অধিকাংশ এলাকার বাসিন্দা। তবে আগামী 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী সিএনজি সংশ্লিষ্টরা। মেজবা রহমানের রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাসের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে জনজীবনের বিভিন্ন স্তরে। সরবরাহ স্বাভাবিক না হলেই ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। গ্যাস নিতে দীর্ঘ লাইন, একটি গাড়ি স্টেশনে ঢুকতেই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে এতে স্বাভাবিকভাবে সিএনজি সরবরাহ করা যাচ্ছে না। 4 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমার গ্যাস ঢুকে 2500 টাকার, গ্যাস ঢুকতে আছে অনলি 700 টাকার। এটা আমি কয় কিলোমিটার গাড়ি ছিলাম বলেন ভাই? 12টা বাজে 300 টাকার গ্যাস পাইছি। আমার গাড়িতে 700 টাকার গ্যাস লোড করা যায়, 300 টাকার গ্যাস পাইছি। কালকে আবার গ্যাস নিতে হবে। আমাদের 8 ঘন্টা ডিউটি, এখন আমাদের 13 ঘন্টা করতে হয়, কারণ গ্যাসের জন্য 5 ঘন্টা আমাদের বেশি খাটতে হয়। তো এই সব সমাধান শেষ না হলে তো আমরা চলতে পারতাছি না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জীবন যেন দুর্বিষহ হয়ে গেছে ভাড়ার গাড়ি চালকদের। আমরা কেমনে চলি, মালিক ধর জমা কম নেয় না, বিশাল সমস্যা আছে। আমরা অনেক কষ্ট দিন যাইতেছে।
মানে এটা বলার মতন না। ফ্যামিলি চালাতে মানে আমি এই মাসে ঘর ভাড়া এখনো জোগাড় করতে পারি না, 5 তারিখে ঘর ভাড়া দিতে হবে, এই পরিস্থিতিতে আছি। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাসা বাড়িতেও। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ থাকে রান্নার চুলা, রান্নার কাজ ব্যাহত হয়, বাড়তি ভোগান্তিতে নগরবাসী। গ্যাসের এই দীর্ঘ সংকটে যেমন পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না সিএনজি স্টেশনগুলো, তেমনি বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারা। 3টা কম্প্রেসার এটা ফুল টাইম চলতেছে কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। কারণ একটা যদি বন্ধ করি তাহলে দেখা যাবে যে এক গাড়িতে যেখানে 200 টাকা ঢুকতেছে ওখানে 50 টাকা ঢুকবে। আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেকট্রিক বিলের কারণে। আমাদের যদি 3 ভাগের 1 ভাগ সেল হয়, আমরা যে কমিশন পাই সেই কমিশন দিয়ে আমাদের ইলেকট্রিক বিলের দায় মেটানো কোনোভাবেই সম্ভব না। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি সরবরাহ ব্যবস্থা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালে মজুদ থাকার পরও এক রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন না দেয়ায় এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। রবিবার সকাল 10টায় স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় তিনি জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা দেখে বিস্মিত হন তিনি। চিকিৎসাধীন এক বীর মুক্তিযোদ্ধার কাছে শোনেন হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম, চিকিৎসক নার্সের গাফিলতি সহ নানা অভিযোগ। পরিদর্শনকালে কুকুরে কামড়ানো এক রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে তাকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়নি। বিষয়টি জানার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। এ ঘটনায় অভিযুক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেদায়েতুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এ সময় মন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সতর্ক করেন। এরপর মন্ত্রী স্থানীয় 2টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষে গাইবান্ধার পলাশবাড়ী হাসপাতাল পরিদর্শনে যান। এখানে যা পেয়েছি বেশিরভাগ ডাক্তার দেরিতে আসেন। আপনি যেটা বলেছেন, ডাক্তার প্রয়োজনের তুলনায় বিদ্যমান যে ডাক্তার অ্যালোকেট করা হয়েছে অর্গানোগ্রামে, তার চেয়ে ডাক্তারের পোস্টিং অনেক কম হয়েছে। এটা আমি দেখেছি, আমি নোট করে নিলাম। ইরেগুলারিটিস আছে, এটা আমি নোট করে নিলাম। অ্যান্টি রেবিস ভ্যাকসিন সম্বন্ধে আপনারা দেখেছেন একটি অনিয়ম পেয়েছি, আপনারা সেটাও জানেন। 2-3টা ক্লিনিক দেখেছি, ওইখানেও অনিয়ম আছে। আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী কয়েক মাসের মধ্যে প্রস্তাবিত কলেজ স্থাপনের মূল কাজ শুরু হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে 600 শয্যায় উন্নীত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন প্রতীক কার্কি। আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে এবং ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ পর্যন্ত তারা পড়াশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্যসেবা ক্ষেত্রে। এখানে প্রস্তাব করেছেন যে আমরা প্রত্যেকটা থানায় আমরা এই আই ক্যাম্প করতে পারি কিনা অফিসে, এবং নিঃসন্দেহে আমি তার সঙ্গে ঢাকায় কথা বলবো, এটাকে আমরা আরো কিভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারি, বাস্তবে রূপ দিতে পারি, সেই চেষ্টাটা আমরা সবাই মিলে অবশ্যই আমরা করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, চেইন অফ কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সদস্যরা কাজ করবেন। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য
নবীন পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আর কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গিয়ে যারা বৈষম্যমূলক আচরণ করছেন শেষ পর্যন্ত রাজনৈতিক মাসুল তাদেরকেই দিতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির প্রথম দফাতেই যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে যাওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। জামাত আমির আরও বলেন, অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে বিএনপি এখন সেই ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি করছে। বিরোধী মত দমন এবং ভিন্ন মতকে দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে জনগণও একসময় সরকারকে প্রত্যাখ্যান করবে। সভায় বিরোধী নেতারা অভিযোগ করেন, বিএনপি জাতির প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বলেছেন এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। কোনো শিক্ষিত তরুণ তরুণী ঘরে বেকার বসে থাকবে না। তাদের প্রশিক্ষিত করে দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়ায় এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এআই প্রযুক্তিতে পার্শ্ববর্তী দেশ এগিয়ে গেলেও বিগত সরকার পারেনি। আগামী 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির চেষ্টা করছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাল করিম বাদশা সহ অন্যান্যরা। দেশের 64 জেলায় বাছাইকৃত 1600 প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হয়েছে দক্ষতা উন্নয়ন প্রকল্পের এই প্রশিক্ষণ কার্যক্রম। এতে সফল ফ্রিল্যান্সার সহ প্রশিক্ষণার্থী তরুণ তরুণীরা অংশ নেন। দ্বিতীয় যমুনা সেতু আমরা সাহেবগঞ্জ থেকে মাদারগঞ্জেই চাই। বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? বাণিজ্য মন্ত্রী ফিরে যাওয়ার সাথে সাথেই সড়ক, মহাসড়ক, নৌ পরিবহন এবং রেলমন্ত্রী বগুড়া আবার আসবেন। উনি এসে অনেক কিছু উদ্বোধন করবেন, সেই দিনই দেখবেন যে বগুড়া আরো কি হলো। এটা কি অপরাধ হবে কোনো? এখন বগুড়ার উন্নয়নগুলো শূন্যস্থান পূরণ হচ্ছে একের পর এক, এটা কোনো অপরাধ না। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান এবং প্রত্যেকটি যুব এবং যুব নারীকে স্বনির্ভর করা এবং তারা যাতে দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করে আমরা যাতে তাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই প্রযুক্তির আজকের বাস্তবায়নের প্রধান লক্ষ্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুল ছাত্রী ও এক তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার মূল হোতা নয়ন গোলদারকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে মাদারীপুর জেলার রাজৌরি এলাকা থেকে তাকে আটক করা হয়। কাশিয়ানী ও মকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান জানান, স্কুল ছাত্রী ও অপর এক শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা থেকে পালিয়ে যায়। গোপন খবরের ভিত্তিতে মাদারীপুরের রাজৌরি উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ। ভিকটিমের পরিবার মামলা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। গেল মঙ্গলবার উপজেলার হাতিয়ারা ইউনিয়নের উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে গাছের সাথে বেঁধে 8ম শ্রেণীর ছাত্রী ও একাদশ শ্রেণীর ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরবর্তীতে টাকার বিনিময়ে তাদের উদ্ধার করে ভুক্তভোগীর পরিবার। পরদিন ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে শুক্রবার বাড়ি ফেরে সে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাতে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 27 জুলাই সোমবার দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার কারামুক্ত হন তিনি। জানা গেছে,
বেনজির জামিন পেলেও সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে উভয় পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। পরে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুবাই কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দুবাই সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। চাকরিতে পুনর্বহাল ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ছাঁটাই প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন, যথাযথ কারণ ও প্রক্রিয়া অনুসরণ না করে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আইন ও বিধি অনুযায়ী চাকরিতে পুনর্বহাল এবং প্রাপ্য অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। তাদের দাবি, ডিএসএর লেনদেনের সাথে লাখ লাখ বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। এই প্রতিষ্ঠানে কর্মীদের চাকরিচ্যুতি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে প্রতিষ্ঠানটির সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব সামগ্রিক পুঁজিবাজারে পড়বে বলে উল্লেখ করেন তারা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্না তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুবুদ্দিন জুয়েল। গেল মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় এই হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি নেতা শারজিস আলম সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত 30 জুলাই হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 40 থেকে 45 জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। সকালে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ তার 4 সহযোগীর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লার আদালতে পুলিশ হত্যা ও অস্ত্র আইনের 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে যশোরের ঝুমঝুমপুর থেকে ডেভিড ইমন ও তার 4 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকালে তাদেরকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহে জামে মসজিদের ইমাম জয়নাল আবেদিন এবং অপরজন একই মসজিদের মুয়াজ্জিন জহিরুদ্দিন। জোহরের নামাজের পর ইমাম ও মুয়াজ্জিন মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইমাম জয়নাল আবেদিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মোটরসাইকেলের অপর আরোহী মুয়াজ্জিন। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে। সকালে জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁদপুর ইউনিয়নের সদাগর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোবারক, নাজমুল হোসেন ও রুহুল আমিন। স্থানীয়রা জানান, ফরিদ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি করে মোমেনকে আহত করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। অধ্যাপক ডাক্তার রবিউল হোসেনের স্মরণে নাগরিক শোক সভা হয়েছে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে। এর আয়োজন করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত, সংসদ সদস্য সাইদ আল নোমান ও সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডাক্তার কিউ.এম. ওহিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়।
পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়িতে 2 সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে সেনা রিজিয়ন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রতন খিসা সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নোয়াখালী জেলা শাখার মতবিনিময় ও পরিচিতি সভা হয়েছে। জেলা শহরে জিসোপের দলীয় কার্যালয়ে এর সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। প্রধান বক্তা ছিলেন জিসোপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহজালাল লিটন। মাদক বন্ধের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিদ্যালয়ে চুরি, ভাঙচুর ও শিক্ষা উপকরণ লুটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা সহ এলাকাকে মাদকমুক্ত ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে পাঙ্গাশিয়ার পার পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটির নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার 5 নম্বর তারাবুনিয়া কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাবুনিয়া অহেদিয়া দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বাগেরহাটে যাবজ্জীবন সাজা থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও ব্যাটারি চালিত ভ্যান বিতরণ করা হয়েছে। স্থানীয় কারাগার চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। রিকশা চিত্রশিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষক অফিসার AKM মুজাম্মিল হক। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।